কখনো কি ভেবে দেখেছেন ঠিক ডমিনো খেলার মতো একটা টোকায় যদি বাকি সব হুড়মুড়িয়ে ভেঙে পড়ে? এই সাধারণ ধারণাটাই কিন্তু একসময় মানে স্নায়ুযুদ্ধের সময় কয়েক দশক ধরে গোটা বিশ্বের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছিল। আজ আমরা সেই ডমিনো থিওরি নিয়েই কথা বলবো, যা শুধু একটা রাজনৈতিক তত্ত্ব ছিল না, ছিল এক ভয়ঙ্কর ভূ-রাজনৈতিক চালিকা শক্তি। আচ্ছা, একটার পতনে কি আসলেই বাকিরাও পড়ে যাবে? ডমিনো খেলার এই সহজ নিয়মটাই স্নায়ুযুদ্ধের সময় এক বিশাল আতঙ্কে পরিণত হয়েছিল। সবার মনে প্রশ্নটা ছিল একটাই, যদি কোনো একটা দেশ বিশেষ কোনো আদর্শের দিকে ঝুঁকে পড়ে, তাহলে কি তার আশপাশের দেশগুলো একে একে সেই একই পথে হাঁটবে? আর এই ভয়টা, এটাই ছিল স্নায়ুযুদ্ধের একেবারে মূল চালিকা শক্তি। ভয়টা ছিল মূলত সাম্যবাদ বা কমিউনিজমকে নিয়ে। মানে একটা দেশ যদি কমিউনিস্ট হয়ে যায়, তাহলে তার প্রতিবেশীরাও সেই আদর্শ গ্রহণ করবে। এই আতঙ্কটাই কিন্তু দশকের পর দশক ধরে বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে আর জন্ম দিয়েছে অসংখ্য সংঘাতের। তো চলুন একটু গভীরে যাওয়া যাক। এই ডমিনো তত্ত্ব বা ডমিনো থিওরি জিনিসটা আসলে কি? কিভাবে একটা সাধারণ খেলার ধারণা এতটা শক্তিশালী হয়ে উঠল, যেটা বিভিন্ন দেশকে একটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিল? সহজ কথায় বলতে গেলে ডমিনো তত্ত্বটা ছিল একটা কন্টেইনমেন্ট পলিসি, মানে ঠেকিয়ে রাখার নীতি। এর মূল ভিত্তি ছিল খুবই সরল। কোনো একটা অঞ্চলের একটা দেশ যদি সাম্যবাদের দিকে চলে যায়, তাহলে তার আশপাশের দেশগুলো ঠিক ডমিনোর মতো একে একে সেই দিকেই ঝুঁকে পড়বে। আর এই আইডিয়াটা প্রথম সবার সামনে আনেন ১৯৫৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেনহাওয়ার। ভাবনাটা ছিল খুব সোজাসাপটা। একটা দেশে সাম্যবাদ প্রতিষ্ঠা পাওয়া মানে হল তার প্রতিবেশীরাও এর দ্বারা প্রভাবিত হবে, আর এটা পশ্চিমা বিশ্বের জন্য ছিল একটা বিশাল বড় হুমকি। কিন্তু বিষয়টা তো শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তাই না? এর আসল প্রভাবটা বোঝা যায় যখন এটা বাস্তবে প্রয়োগ করা হলো। আর সেই বাস্তবতা ছিল বেশ ভয়ঙ্কর। চলুন এবার সেদিকেই তাকানো যাক। এই একটা তত্ত্বের প্রভাব যে কতটা সুদূর প্রসারী ছিল ভাবা যায় না। প্রথমত, এর ওপর ভিত্তি করেই কিন্তু আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে। তাদের ভয় ছিল ভিয়েতনাম যদি কমিউনিস্ট হয়ে যায়, তাহলে পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতেই তার প্রভাব পড়বে। দ্বিতীয়ত, এই সাম্যবাদ রুখতেই সিটর মতো বড় বড় সামরিক জোট তৈরি করা হয়। আর সবশেষে এটা ছিল সোভিয়েত ইউনিয়ন আর চীনের প্রভাব কমানোর একটা বিশাল ভূরাজনৈতিক কৌশল। কিন্তু যে ভয়টা করা হচ্ছিল, তার ফলাফল আসলে কী ছিল? তত্ত্ব আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা ঠিক কতটা ছিল? ডমিনোগুলো কি আসলেই সেভাবে পড়েছিল যেভাবে আশঙ্কা করা হয়েছিল? এখানেই আসল মজাটা। দেখুন, ভয় ছিল যে ভিয়েতনাম কমিউনিস্ট হলে দক্ষিণ পূর্ব এশিয়ার সব দেশ একে একে সেই পথে যাবে। কিন্তু বাস্তবে কি হলো? প্রভাবটা আটকে রইল শুধু ভিয়েতনাম, লাওস আর কম্বোডিয়ার মধ্যেই। ব্যাস, ডোমিনো এফেক্টটা বলতে গেলে ওখানেই থেমে যায়। তার মানে কি দাঁড়ালো? এটাই যে ডোমিনো এফেক্টটা যতটা ভয়ঙ্কর হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে তার ছিটে ফোটাও হয়নি। থাইল্যান্ড, মালয়েশিয়া বা তার পরের দেশগুলোতে সাম্যবাদ সেভাবে ছড়াতেই পারেনি। এর প্রভাব ছিল অনেক বেশি সীমাবদ্ধ। এখন মনে হতেই পারে, আচ্ছা, তত্ত্বটা তো তাহলে একরকম ভুলই ছিল। তাহলে এত বছর পর এটা নিয়ে কথা বলার কি দরকার? পুরনো একটা রাজনৈতিক ধারণা নিয়ে আজকের দিনে আলোচনার প্রয়োজনটাই বা কোথায়? কারণ এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। সবচেয়ে বড় শিক্ষাটা হলো, একটা আইডিয়া, শুধু একটা রাজনৈতিক ধারণা কতটা শক্তিশালী হতে পারে। এই একটা ধারণার কারণে ভিয়েতনামের মতো রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সিয়েটোর মতো আন্তর্জাতিক জোট তৈরি হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একটা ধারণার ভয় খোদ ধারণাটার থেকেও অনেক বেশি প্রভাবশালী হতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, একটা ধারণা ঠিক কতটা শক্তিশালী হতে পারে? ইতিহাস কিন্তু আমাদের বারবার দেখিয়েছে, একটা ধারণাই পুরো পৃথিবীকে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট, তা ভালোর জন্যই হোক বা ধ্বংসের জন্য।